9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর প্রায় 4 মাস অতিক্রান্ত। ঘটনার অভিঘাতে পশ্চিমবঙ্গ যে নাগরিক আন্দোলন দেখেছে তা প্রভাব ফেলেছে ভারত তথা গোটা বিশ্বে। একটি মেয়ে কর্মরত অবস্থায় টানা 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর তাকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো তার সব থেকে নিরাপদ জায়গায়, অন ডিউটি সেমিনার রুমে। সেই খুনকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেন সেই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও পার্শ্ববর্তী টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। যে সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ তার সাঙ্গপাঙ্গরা অর্থাৎ কিনা অভিক, বিরূপাক্ষ, আশিস পান্ডে সহ অনেকেই 9ই আগস্ট সকালে ক্রাইম সিনে পৌঁছে গেল। সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেল তাদের ছবি। পুলিশের বড় কর্তা তাদের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে আড়াল করলেন। আন্দোলন চলতে চলতে এই সিন্ডিকেটের কুকীর্তির কথা সামনে এলো। কলেজে কলেজে ভয়ের রাজনীতি চালানোর ভয়াবহ অভিযোগ সামনে এলো। আমরা ভুলিনি এই সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করার পর স্বাস্থ্যমন্ত্রী তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠালেন। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। অভয়ার খুন ও ধর্ষণের বিচার প্রক্রিয়া রুদ্ধদ্বার ট্রায়াল চলছে প্রতিদিনই শিয়ালদা কোর্টে। তাই সাধারণ মানুষ ও আমাদের প্রতিনিধিদের কাছে বিস্তারিত বিবরণ জানার কোনো উপায় নেই। তবে যেটুকু জানা যাচ্ছে, সিবিআই এখনো অবধি সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম চার্জশিটে উল্লেখ করেন। প্রসঙ্গত, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে রাখলেও সিবিআই এখনো তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি কোনো চার্জশিট পেশ করেনি। যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই নিজেই আগে উল্লেখ করেছে, সেই সংক্রান্ত তদন্তের অগ্রগতি আমাদের কাছে অজানা। আরো ভয়ানক খবর হলো, আর্থিক দুর্নীতির মামলায় 87 দিনের মাথায় কোর্টে যে চার্জশিট পেশ করা হলো, প্রাক্তন আরজিকর এর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও তৃণমূল ছাত্রনেতা আশিস পান্ডে সহ 5 জনের বিরুদ্ধে আমরা দেখলাম তা গৃহীত হলো না কোর্টের কগনিজেন্সে। তার মূল কারণ সরকার পক্ষ ও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ছাড়পত্র না পাওয়া। আমাদের শেষ পাওয়া তথ্য অনুসারে ছাড়পত্র এখনো রাজ্য সরকার দেয়নি। স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে যেভাবে সন্দীপ ঘোষ ও আশিস পান্ডেদের আড়াল করার প্রক্রিয়া প্রথম থেকেই চলছে, তা এই সিন্ডিকেট রাজকে বহাল রাখার অভিপ্রায় বলেই ডব্লিউবিজেডিএফ মনে করছে। এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিমবাংলার 6টি আসনে উপনির্বাচন হলো এবং সেই আসনগুলিতে শাসক দল জিতছে বলে এক প্রকার ভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করা হলো। বলা হলো, কি হলো এত আন্দোলন করে, সেই তো শাসক দল জিতেই গেল। বারবার করে এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার কদর্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। আমাদের আন্দোলন বরাবরই একটা সিস্টেমে বদল আনার আন্দোলন। দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, ফেড কালচার এবং ভুগতে থাকা জরাজীর্ণ ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তনের আন্দোলন। দলীয় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নির্দ্বিধায় প্রতিবাদ করতে পারার মঞ্চের নামই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শাসক বিরোধী, ভোটে জেতা হারা, ক্ষমতায় থাকা না থাকা, এই সকল সমীকরণ এনে বারবার আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে সেই 9ই আগস্ট থেকেই। যে দলই শাসকের চেয়ারে থাকুক না কেন, উচিতকে উচিত এবং অনুচিতকে অনুচিত বলার ক্ষমতা ডব্লিউবিজেডিএফ বরাবর রেখে গেছে এবং ভবিষ্যতেও রাখবে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন এবং আমাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, 563 জন সিনিয়র রেসিডেন্ট সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে জনগণের অর্থে পুষ্ট স্বাস্থ্যসাথী প্রকল্প খাতে ডাক্তারের প্রাপ্য টাকা উপার্জনের সুযোগ ছাড়েননি। সরকারি হাসপাতালের পরিষেবা বিঘ্নিত করে বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা নাকি আন্দোলন করেছি, এমন কথাও অনেকে বলেছেন। এক শ্রেণীর মিডিয়াও এ নিয়ে যে কয়েকজনের তালিকা প্রকাশ করেছেন, সেখানে এমন অনেকের উল্লেখ আছে যারা আদৌ
সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সাথে বর্তমানে যুক্তই নন, একথা তারা নিজেই জানিয়েছেন এবং আইনের দ্বারস্থ হচ্ছেন। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের সম্পূর্ণ খরচের হিসেবকে ডাক্তারের নিজস্ব উপার্জন হিসেবে দেখানোর মাধ্যমে জনমানসে বিভ্রান্তি সৃষ্টির ঘৃণ্য প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে সেই মিডিয়া রিপোর্টগুলিতে। এরপরেও আমরা ব্যর্থহীন ভাষাতে বলে দিতে চাই, সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কোনো জুনিয়র ডাক্তারদের কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা সম্পূর্ণ অনভিপ্রেত। এই ধরনের কাজকে WBJDF কোনোভাবেই সমর্থন করে না। অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সমাধান চেয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তথা রোগীদের সুরক্ষার দাবিতে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম। আবার জনগণের মুখ চেয়েই আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম। কর্মবিরতি প্রত্যাহারের পরেই আমরা অনশনে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমরা আন্দোলনে নেমেছি অভয়ার বিচার চাইতে, আর একটাও অভয়ার ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতেছে। বেসরকারি হাসপাতালে ব্যবসা বাড়ানোর কাজ তো সরকারই করে চলেছে, ওই স্বাস্থ্যসাথীর মাধ্যমেই। সাধারণ মানুষ যাতে বেসরকারি হাসপাতালে পরিষেবা পেতে পারে তার জন্য জনগণের টাকাতে বীমা চালু করা হয়েছে। এতে তো বেসরকারি হাসপাতালেরই ব্যবসা বাড়বে, অথচ ওই অর্থ সরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো উন্নত করার কাজে লাগালে তো সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে ছুটতেই হতো না। সরকারি হাসপাতালে পরিষেবা না পেয়ে রোগীর পরিজনদের হাতে ডাক্তার নিগ্রহের ঘটনাও ঘটতো না। তাহলে কারা সরকারি হাসপাতালের পরিষেবার প্রতি উদাসীন থেকে বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতে চাইছেন? জুনিয়র ডাক্তাররা নাকি সরকার নিজেই? আপনারা সবাই জানেন MDMS ফাইনাল এক্সাম চলছে। তাছাড়া আমরা জুনিয়র ডাক্তারেরা সকলেই হাসপাতালের ডাক্তারির কাজে ডিউটিতে নিয়োজিত। ফলত আমরা লড়াই থামিয়ে দিয়েছি, নিজেদেরটুকু গুছিয়ে নিয়েছি এবং চুপ করে গেছি। এই জাতীয় কথা যারা বলছেন তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাইছেন যে হতাশার পরিবেশ সৃষ্টি হোক, যাতে এই আন্দোলন জিয়ে না থাকে। ভুলে গেলে চলবে না, আন্দোলনের শেষ থাকে না, থাকে শুধু শুরুয়াত। আমরা 100 দিনের মাথায় রাতাই সমাবেশ করে জানিয়েছিলাম নাগরিক সমাজ নিজেদের মতো করে উদ্যোগ নিন লড়াইকে ছড়িয়ে দেবা। সেই মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানা জায়গায় কনভেনশন, সভা, কর্মসূচি আয়োজিত হচ্ছে নানা স্থানীয় নাগরিক উদ্যোগে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করেছি, করছি এবং করব। আমাদের কথা, দাবিগুলো আমরা সেখানে বলার চেষ্টা করব। প্রথম থেকেই আমরা যেমন বলে আসছি, এই আন্দোলনের নেতৃত্ব শুধু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার, এমনকি শুধু স্বাস্থ্যকর্মীরাও নন। আন্দোলনের নেতৃত্ব আসলে জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষেরা। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাই আমাদের প্রত্যেকের। আমরা মনে করি আজকে এই মুহূর্তে বাঁচার দুনিয়াতে গণমানুষের চেতনায়, মানুষের যৌথ স্মৃতিতে এই দাবিগুলোর কথা, অভয়ার মর্মান্তিক পরিণতির কথা বাঁচিয়ে রাখার লড়াইটাই আসল লড়াই। সে লড়াই হবে রাজপথ থেকে আলপথে, হবে আদালতে, হবে কলমে তুলিতে, হবে গানে নাটকে। ন্যায় বিচারের লড়াই, কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে লড়াই, দুর্নীতিহীন স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার লড়াই, নারী ও প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই, ভয়ের রাজনীতিতে উল্টো দিকে প্রতিরোধের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে সবাইকে। স্বাস্থ্য ভবনের সামনে এর আগে যখন আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম, আপনাদের সবার মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ সকালবেলা অবস্থান মঞ্চে এসে উপস্থিত হন এবং সেখান থেকে ঘোষণা করেন মেডিকেল কলেজগুলিতে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার মাথায় আর কোনো রাজনৈতিক নেতা থাকবেন না, তার চেয়ারম্যান হবেন প্রিন্সিপাল। এই ঘোষণা করলেন এবং বললেন এটাই তো তোমাদের দাবি ছিল, অতএব অবস্থান তোমরা তুলে নাও। যদিও রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত আমাদের কোনো দাবি ছিল না, আমাদের কেবল দাবি ছিল হাসপাতালের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের অংশগ্রহণ। তো সেই রোগী কল্যাণ সমিতিতে কোন জনপ্রতিনিধিরা থাকবেন তার একটি তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। সে তালিকা আপনারা সংবাদ মাধ্যমেই পাবেন। সেখানে কিন্তু বিভিন্ন এলাকার MLA MPরাই আছেন।
আমাদের তাতে আপত্তি নেই। শুধু প্রশ্ন এই যে নবান্নে যে প্রিন্সিপালের মুখ বন্ধ করিয়ে রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার ধমক দিয়ে, তাদের সেই প্রিন্সিপালদের এই রাজনৈতিক ব্যক্তিবর্গদের মাথায় আলংকারিকভাবে চেয়ারম্যান করা হলেও তারা নিজেদের মুখ সবসময় খুলতে পারবেন তো? আমরা যখন দাবি করেছিলাম সেন্ট্রাল রেফারাল সিস্টেমে, তখন লাইভ স্ট্রিমিং এ সবার সামনে বলা হয়েছিল যে পাইলট প্রজেক্ট চালু হয়ে গিয়েছে, অতি দ্রুত গোটা রাজ্যে তা চালু হবে। সেই মিটিং এর পর 1 মাসের বেশি সময় কেটেছে, রেফার সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে আমরা স্বাস্থ্যকর্মীরা অন্তত খুব একটা বুঝছি না। এই দাবি কিন্তু তুলতে হবে ডাক্তারদের পাশাপাশি রোগীদের, তুলতে হবে সাধারণ মানুষদের, যাতে শুধুমাত্র রেফার সমস্যার সমাধান জন্য স্বাস্থ্য ভবনের নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকে, যাতে স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থাকে, যাতে কোনো বেড পেতে কোনো রোগীকে কোনো এমএলএ এমপি বা মন্ত্রীর দ্বারস্থ না হতে হয়। প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র রেফার সংক্রান্ত একটি স্ট্যাটাস দেখা ও আপলোড করার জন্য কর্মী নিয়োগ করতে হবে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর এই অতিরিক্ত দায়ভার চাপানো যাবে না, এর জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ প্রয়োজন। নিয়োগের প্রশ্ন আসলেই আবার একই কথা ঘুরে ফিরে আসবে যে ওবিসি মামলার সমাধান না হলে নাকি কোনো নিয়োগ করা যাবে না। আমরা বলেছিলাম হাসপাতালে মহিলা পুলিশ কর্মী নিয়োগের কথা, বলেছিলাম ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথা। কেন ডাক্তারদের জিডিএমও রিক্রুটমেন্ট এতদিন ধরে আটকে থাকবে? কেন প্যারামেডিক্যালদের সরকারি চাকরি অপ্রতুল থাকবে? কেন স্থায়ী গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হবে না? কেন মেডিকেল টেকনোলজিস্টরা কোনো সরকারি চাকরি পাবেন না? এই নিয়োগ হলে তো একই দিকে বেকার সমস্যারও সমাধান হয়, আবার অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা বলুন, এফিসিয়েন্সি বলুন, সবই বাড়ে। রোগী পরিষেবা উন্নত হয়, রোগীদের হয়রানি কমে। আর রোগীদের হয়রানি কমলে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নানা অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। কিন্তু না, এসব মানা হবে না, মানা যাবে না। এই দাবিতে আন্দোলন করছি মানে আমাদের নাকি চেয়ারের প্রতি লোভ আছে। আমরা দায়িত্বহীনভাবে জানাই যে বা যারাই চেয়ারে থাকুক না কেন, এই দাবিগুলি না মেনে কেবল ভাওতাবাজি করবেন ভেবে থাকলে ভুল করছেন। এই আন্দোলন কিন্তু মানুষকে নির্ভয়ে প্রশ্ন করতে শেখাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু নিজেদের হকের দাবি বুঝে নেবে। বিগত 2/12/2024 মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে পুনর্বহাল করা হলো। শিহরিত হলেন গোটা রাজ্যবাসীর সাথে আমরাও। মেডিকেল কাউন্সিলের এই অভিক দে মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু অভিযুক্ত নন, বরং দোষীও, যাকে রাজ্য সরকারের নিজস্ব তৈরি তদন্ত কমিটি থেকে একটা না, দুটো না, 32টা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখানে সেই রিপোর্ট রয়েছে। তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও অভিজ্ঞদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, এই দুটি প্রশ্নের জবাব চাইতে আমরা আগামী 7 তারিখ দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবনে মিছিলের ডাক দিচ্ছি। এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয়া মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন ও স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা শুরু থেকেই আমাদের সাথে লড়াইয়ে সামিল ছিলেন, এবং সর্বোপরি আপামর জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। মেডিকেল কাউন্সিল ও মেডিকেল ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু কখনোই কার্যকরী হয়নি। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিজ্ঞে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে তার সাঙ্গপাঙ্গের সাহায্য নিয়ে থ্রেড কালচার চালিয়ে নিয়ে গিয়েছে, যারা আবার দেখা গেছে পিঠ বাঁচানোর জন্য একটি নতুন সংগঠন খুলে ফেলেছে। হাসপাতালের সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে প্রশ্নপত্র ফাঁস করা, ছাত্রদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া, বিভিন্ন কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক অনিয়ম করা, এইসব কার্যকলাপ ছাড়াও ভুরি ভুরি দুর্নীতি ও দুষ্কর্মে যুক্ত থাকা অভিজ্ঞদের কোন ক্ষমতা বলে মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ জায়গায় পুনরায় ফেরত এলো, তার জবাব আমরা স্বাস্থ্যমন্ত্রী থেকে চাই। এই ধরনের দুর্নীতিগ্রস্ত চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থা ও রোগী পরিষেবার কতটা ক্ষতিকারক সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। দ্বিতীয় জনের বিরুদ্ধে
অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কমিটি গঠিত না হলেও সমগ্র মেডিকেল কমিউনিটি তথা রাজ্যবাসী তার ভাইরাল হওয়া ফোন কলের একাধিক অডিও ক্লিপ শুনেছে, যেখানে বারংবার বিভিন্ন ডাক্তারি রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের কাছে আমাদের প্রশ্ন, তারা কি এই সমস্ত ভয়াবহ কার্যকলাপকে অভিযোগের পর্যায়ে ধরেন না? ডাক্তারি এথিক্স কমিটির মাথায় তাকে রেখে ডব্লিউবিএমসি সমগ্র সমাজকে কি বার্তা দিতে চাইছেন? তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসা 2 মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না? স্বাস্থ্য মন্ত্রক তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না? এই প্রশ্নের জবাব চাইতে আগামী 6 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর 3টায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। আমরা চাইছি সমস্ত ডাক্তারি সংগঠন, নার্সদের সংগঠন এবং আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন। 6 তারিখ শুক্রবার বিকেল 3টায় ডব্লিউবিএমসির সামনে থেকে স্বাস্থ্য ভবন। প্রশ্ন থাকলে 7 তারিখ নয়, তাহলে 6 তারিখ 6 তারিখ 6 তারিখ 6 তারিখ আন্দোলন করছেন, দিনের পর দিন আন্দোলন করছেন। দেখা গেল যে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে, একটি 7 মাসের বাচ্চা, তাকে যৌন নির্যাতন করা হয়েছিল, অভিযোগ করা হয়েছে। তাহলে যে আন্দোলন বারবার যে জিনিসের বিরুদ্ধে আপনারা বিচারণ করছেন, সেই জিনিসই আমার ঘটে চলেছে। একই কথা আমরা এই প্রেস কনফারেন্সে বললাম যে আমাদের লড়াইটা ঠিক যেমন স্বাস্থ্য ব্যবস্থার খোলে হচ্ছে পাল্টে ফেলার লড়াই, একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ঠিক তেমনি এই যে ধর্ষণের মতো ঘটনা, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই। এই যে নারী এবং প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই, সেই জন্যই আমরা তাদের পাশে রয়েছি। এবং এই লড়াইটা একটা দীর্ঘ মেয়াদী লড়াই। আমরা সবাই মিলে যদি এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে না লড়াই করতে পারি, এই যে বলুন রাত দখল বলুন বা যে ধরনের আন্দোলন বলুন, তা কিন্তু এই নারী, শিশু, প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই। এবং এই লড়াইকে যতদিন না আমরা আরো জোরদার করতে পারবো, এই ধরনের সামাজিক ঘটনা, সামাজিক ব্যাধি কিন্তু চলতেই থাকবে। তাই আমাদের এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করতে হবে। এই সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় একটি সভা করেছেন চিকিৎসকদেরকে নিয়ে, এবং সেখান থেকে তারা জানিয়েছেন যে চিকিৎসক সমাজে যদি কোনো অসন্তোষ থাকে, বিদ্রোহের বাইরেও যদি কোনো অসন্তোষ থাকে, তাহলে তার হেল্পলাইন নাম্বার রয়েছে, তারা তাকে জানাতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমরা কি ভেবেছো সেখানে জানাতে? দেখুন, আমরা এই যে কথাটি আপনি বললেন, তিনি কোন এখতিয়ার বলে বা কোন ক্ষমতা বলে বলেছেন আমরা জানি না। তিনি কি স্বাস্থ্যমন্ত্রী? তিনি কি স্বাস্থ্য ভবনের সাথে কোনোভাবে যুক্ত? আমাদের ডাক্তারদের যদি কোনো অসুবিধা হয়, আমরা তো বারবার এই অভিযোগগুলো, সেটার জন্যই স্বাস্থ্য ভবনে এতবার গেছি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছি। স্বাস্থ্য সচিব এই দুর্নীতির সাথে পরোক্ষভাবে যুক্ত এবং প্রত্যক্ষভাবে এটা এলাও করে এসেছেন বলে তার পদত্যাগ দাবি করেছি। স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়েছি, সেখানে আলাদা করে অন্য কারোর কাছে কেন যেতে হবে? আমরা তো বারবার বলছি এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আসলে প্রত্যেকে জানেন। এইসব আসলে এই গোটা ব্যাপারটা মুদ্রার এপিটোপিট, আসলে সব অভিযোগ সবাই জানে। এটা আসলে নিজেদের দলীয় যে রাজনীতি, সেটাকে আরো একটু পুষ্ট করা, সেটাকে আর একটু সংগঠিত করা এর প্রয়াস। এটার সাথে মানুষের যে সাধারণ দাবি দেওয়া, তার সাথে কোনো যোগ আছে বলে আমরা অন্তত মনে করছি। স্টেট গ্রিভান্স সেল গঠন করা হয়েছিল, সেখানে জুনিয়র চিকিৎসকদের রিপ্রেজেন্টেটিভ রাখার কথাও বলা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমরা কি সেখান থেকে কোনো অ্যাড্রেস করার চেষ্টা করেছো? দেখুন, স্টেট গ্রিভেন্স সেল তো পরের কথা। আমাদের যে লাইভ স্ট্রিমিং এ যে মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে স্টেট টাস্ক ফোর্স, যে কমিটি নিয়ে সবাই যারা শাসক দলের নেতারা তারা আমাদের গালিগালাজ দিয়ে ভূত করে দিলেন যে এরা তো একটা স্টেট টাস্ক ফোর্সের কমিটি থাকার জন্য ওই মিটিং এ গিয়েছিল। আমরা বলেছিলাম যে সেটা আমাদের উদ্দেশ্য না, আমরা এতদিন কোনো কথাও বলিনি। সেই মিটিং এ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক মাসে মাসে তার একটা মিটিং হবে, তার মাধ্যমে নাকি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। 1.5 মাস হয়ে গেল, স্টেট টাস্ক ফোর্সে কারা রিপ্রেজেন্টেটিভ হবেন সেটাও জানা গেল না, কোনো মিটিং তো অনেক দূরের কথা। ফলত আমরা স্পষ্টতই মনে করি এই যে কথাগুলো বলছিলাম, যে বেশিরভাগ কথা, এই যে বারবার এই কথাগুলো কেন বলছি, এই যে বারবার বলা হয়েছে না যে তোমাদের সব দাবি তো আসলে মিটে গেছে, তোমরা কেন আন্দোলন চালাচ্ছ। ফলত আমরা এতদিন পরেও গিয়ে বলছি যে সেই দাবিগুলো মেনে নেওয়ার যে কথাগুলো বলা হয়েছিল, প্রত্যেকটা আসলে, বেশিরভাগই আসলে ভাওতাবাজি এবং আইওয়াস ছাড়া কিছু নয়। অভয়া তহবিলের টাকা, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। তোমাদের স্পেসিফিক প্রশ্ন করুন, কি জানতে চান? তোমার চিকিৎসকদের একটি সংগঠন বলছে যে এই টাকা তার মা বাবার হাতে তুলে দেওয়া,
এই প্রশ্নটা কি আপনি তাদের মা বাবার সামনে করেছেন? দেখুন, অভয়ের মা বাবার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, আমাদের সাথে তাদের যোগাযোগ আছে। যদি তাদের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের জানাবেন। এবং যে সাধারণ মানুষেরা আমাদেরকে এই টাকা তহবিলে দিয়েছেন, আমাদের কাছে হিসেব রয়েছে। আমরা এর আগে বারবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। আমরা এই কথা বারবার বলেছি যে এই টাকার হিসেব আমরা প্রয়োজনে অডিট হলে দেবো, কিন্তু কাকে দেবো? ফিনান্সিয়াল ইয়ার আমরা অডিট করে দেবো। এই কথাগুলো এই যে থ্রেড সিন্ডিকেটের পান্ডারা বলছে, তাদের জন্য আমরা কোনো টাকার হিসেব দেবো না। সাধারণ মানুষ যদি এই টাকার হিসেব চান, অবশ্যই আমাদের কাছে হিসেব রয়েছে। এবং যদি বাবা মা যদি এই জায়গা থেকে কোনো সাহায্য চান, কোনো জায়গায় চান, অবশ্যই আমাদের সাথে তাদের সব কথা হয়েছে। তারা সবসময় বলে রেখেছেন যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো। ফলত এই কথাগুলো আসলে আন্দোলনকে কালিমালিপ্ত করা এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা। এই প্রশ্নগুলো ঠিক যেভাবে আমাদের করছেন, বাকিদেরও এই প্রশ্নগুলো কিন্তু করুন। যারা আপনারা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিলেন, যারা থ্রেড কালচার চালাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন না হলে যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, তাদেরকে সরানো যাবে না। এখনো পর্যন্ত সরকার 2017 সালের পর ছাত্র সংসদ কোনো ক্যাম্পাসে হয়নি। কি বলবেন? দেখুন, আমাদের তো সেই জায়গা থেকে দাবি ছিল যে এই যে প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই যে ভয়ের রাজনীতি গড়ে উঠছে, যার আলটিমেট, যার মানে কি বলবো, চূড়ান্ত পরিণতি আমাদের অভয়ের মতো ঘটনা। সেই ঘটনাকে স্ট্রাকচারালি রুখতে গেলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ বলেছিলেন যে 2025 সালের মার্চ মাসে নাকি অন্তত আরটিআই ইলেকশন উনি করবেন না, বলেছিলেন অন্তত ছাত্র সংসদ নির্বাচন হবে। কিন্তু এই ভয়ের রাজনীতির পান্ডারা যদি সেখানে উৎখাত না করা যায়, তারা যদি আবার সেই নির্বাচন প্রক্রিয়াকে কি বলবো প্রভাবিত করতে চেষ্টা করেন, সেটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং যদি 2025 সালেও এই নির্বাচন না হয়, যদি কথার খেলাপ হয়, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে সরকার এটাই চায়, যে প্রত্যেক অলরেডি বোঝা যাচ্ছে যে সরকার কি চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী কি চাইছেন। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন অন্তত, বাকি ক্ষেত্রের কথা আমরা জানি না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেড কালচার যাতে বজায় থাকে, এটাই তারা চাইছেন। এটাই পরোক্ষে তারা মদত দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই যে হাইকোর্টে বিভিন্ন সাসপেনশনের অভাবে যে সাসপেনশনের অর্ডার, তার বিরুদ্ধে যে পিটিশন ফাইল হচ্ছে, তাতে যে মামলাগুলো চলছে, সেখানে কলেজের প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার জন্য উকিল দেওয়া হচ্ছে। সরকারি যে উকিলদের পাঠানো হচ্ছে, সেই উকিলরা বয়ান পাল্টে দিচ্ছেন। প্রিন্সিপালদের উপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে, সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। হয়তো নবান্নে মিটিং এ যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন। এই থ্রেড কালচারের বিপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেড কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন, থ্রেড কালচারের পক্ষই যে নেবেন, সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। লড়াই জারি থাকবে রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যেরকম ভাবে এই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা গড়ে উঠেছিল, এখন কি অনেকটা স্তীমিত, বা আপনাদের কি ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আদালতে প্রত্যেকটা জায়গাতেই তারা আবার কলেজে ফিরছে, আবারও সেই থ্রেড সিন্ডিকেটের ছেলেমেয়েরা মানে হাসপাতালগুলোতে। দেখুন, এই আদালতের যে রায়, সেই নিয়েও নানা বিভ্রান্তি রয়েছে বেশিরভাগ জায়গাতেই। কিন্তু যে স্টেটা দেওয়া হয়েছে, তাদের ক্লাস করতে পারবে এরকম একটা জায়গায় করা হয়েছে, কিন্তু তারা ক্যাম্পাসে, হস্টেলে যে তারা এখনো অ্যালাউড নয়, এরকম বহু জায়গায় রায় রয়েছে। সেটা ইচ্ছাকৃতভাবে বহু জায়গায় এড়িয়ে যাওয়া হয়েছে। এটা বলার জন্য, ওই থ্রেড সিন্ডিকেটকে অক্সিজেন দেওয়ার জন্যই এরকম ভাবে রিপোর্ট করা হচ্ছে যে আসলে সাসপেনশন উইথড্র হয়ে গেছে, এরকম ভাবে দেখানো হচ্ছে। ফলত দেখুন, আমরা বারবার বলছি সময়ের নিয়ম, যে আমরা যে শেষ 4 মাস ধরে যে আন্দোলন রয়েছি, সেই আন্দোলন যেমন একটা পিক মুভমেন্ট, একটা পিক মুহূর্ত, একটা রাজপথে কামড়ে থাকার সময় ছিল, ঠিক তেমনি আমরা যখন এখন ডিউটিতে রয়েছি, কাজ করছি, পরীক্ষা দিচ্ছি, তখন একইভাবে আমরা রাজপথ কামড়ে থাকবো, সেটা তো মানে সোজা ব্যাপার নয়। তো ফলত আন্দোলন স্থিমিত হয়ে যায়নি। আমরা প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি, এবং এই থ্রেড কালচারকে আমরা যে রুখবই, তার অঙ্গীকার আমরা কিন্তু করছি, এবং প্রত্যেকটা কলেজে এই লড়াই কিন্তু জারি থাকবে। দেখুন, সেটা তো আমরা আমাদের জিবি করে আমরা ডিসিশন জানি।
সুশান্ত রায় বলেছে যে অভিজ্ঞদের এগেনস্টে কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। আমরা এটা 32টি অভিযোগ স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে। স্বাস্থ্য ভবন যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য ভবন তারা যে নিজস্ব তদন্ত কমিটি করেছিল তার রিপোর্ট এটা। তো হয় এটা বলা যায় যে সুশান্ত রায় এই ব্যাপারটা জানেন না বা না জেনে না জানার ভান করছেন এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য, না হলে এটাকে তার এটা মানে কি, এটা গুরুত্ব কি, এই জিনিসটা কি ভুল, এইটাও কি আইওয়াস? দুদিন পর কি দেখা যাবে যে এই তদন্ত কমিটির যে রিপোর্ট বলা হলো যে না এটাও ভুল করে করা হয়েছিল, এটাও আন্দোলনের চাপে বাবা আমরা ভুল করে ফেলেছিলাম, স্বাস্থ্য ভবনের সামনে তোমরা অবস্থান করছিলে সেই জন্য আমরা ভুল করে এইটা বের করে ফেলেছি, এখন আমরা উইথড্র করে নিচ্ছি। আমরা কি সেই দিকেই এগোচ্ছি? ঠিক যেমন আমরা আমাদের মনে হচ্ছে যে এই দিকে এগোচ্ছি, দুদিন পর সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হবে, তারপর আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাকে আবার কোনো একটা হাসপাতালে প্রিন্সিপাল করবেন বা ডিরেক্টর করবেন এই বলে যে এটা তো ছোটখাটো ঘটনা ছিল, অভিযোগ তো প্রমাণিত হয়নি, ঠিক আছে কয়েকদিন জেল কেটে এসেছে। এই দিকেই তো এগোচ্ছে, তাই তো দেখছি যদি এটা ভুল হয়। উদিত্য রায়ের বক্তব্য ছিল অভিজ্ঞ জানিয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, তারপরে তাই অভিযুক্ত নিজেই যদি বলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে অভিযোগ জানালেই অভিযুক্ত হয় না, তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি? এটা তো আর নতুন করে কিছু বলার নেই, তাহলে ডেফিনেশন পাল্টাতে হবে নতুন করে। অভিযুক্ত নিজে এসে যখন বলছেন তখন এটা আলাদা করে উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সঞ্জীব ঘোষ তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বহাল করা হলো। তারপর যখন আন্দোলন হলো সেই আন্দোলনের চাপে স্বাস্থ্য ভবন বলেছিল সঞ্জীব ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে নেই। আমরা জানতাম সঞ্জীব ঘোষ ওএসডি পদে আছে, স্বাস্থ্য ভবনে আছে, তাকে সেই পদে দেওয়া হয়েছে। প্রেস কনফারেন্স করে স্বাস্থ্য সচিব দাবি করেছিলেন সঞ্জীব ঘোষ কোনো পদে নেই। আমরা প্রশ্ন তুলেছিলাম সঞ্জীব ঘোষের লোকাল স্ট্যান্ডিং কি, সঞ্জীব ঘোষ কি হিসাবে আছে? তার যখন আর্থিক দুর্নীতি মামলায় তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না, কোথাও কি তোমরা এই প্রশ্ন করবে তাহলে সঞ্জীব ঘোষকে আড়াল করতে স্বাস্থ্য ভবন এত আগ্রহ? একদম আমাদের স্বাস্থ্য ভবন নয়, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এত আগ্রহী? শুধু স্বাস্থ্য ভবন তো কার কথায় চলে? স্বাস্থ্য ভবন চলে স্বাস্থ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর কথায়। স্বাস্থ্য সচিবকে তো আমরা অলরেডি চিনে নিয়েছি, স্বাস্থ্য সচিবের হাতেও যদি কিছু না থাকে তাহলে এই আড়ালটা কারা করতে চাইছে? এই ছাড়পত্র কেন দেওয়া হচ্ছে না? এতদিন বলা হচ্ছিল যে চার্জশিটে নাম নেই, চার্জশিটে এখন যখন নাম রয়েছে তখন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, না দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষের নামে, না দেওয়া হচ্ছে আশিস পান্ডের নামে। কে এই আশিস পান্ডে? কেন তাকে বাঁচানো হচ্ছে? কেন সন্দীপ ঘোষকে বাঁচানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এটাই আমরা আশা রাখছি। দেখুন প্রশ্ন তো দেখুন, আমরা তো এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে এই রাজ্যে, এই গোটা রাজ্যে যে ঘটনাই ঘটে কোনো একজনের অগ্নি হেলন ছাড়া কিছুই হয় না। তিনি নিজেও এই কথা বলেছেন, যে আমার সিদ্ধান্ত ছাড়া আর কিছু হয় না। তো আমরা আশা রাখছি তিনি হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, তো তার কাছেই আমাদের প্রশ্ন থাকবে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে সন্দীপ ঘোষ হোক বা আশিস পান্ডে হোক বা অভিজ্ঞ হোক, নিরূপক হোক, এদেরকে বাঁচানোর দায় সরকার কেন নিচ্ছে? কিসের দায় তাদের? আশিস পান্ডের অ্যাকাউন্টে 4 কোটি ট্রানজাকশন হয়েছে এমনটা তথ্য পাওয়া যায়, কি বলবো? 4 কোটি। দেখুন এ নিয়ে আমরা কি বলবো আর? দেখুন এই সূত্র আপনাদের কাছেই রয়েছে। টাকার প্রশ্নে আমরা কি বলবো? মানে সেই লোকগুলো ভাবতে অবাক লাগে যারা নিজেরা এই যে আর্থিক দুর্নীতি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারা এসে আজকে আমাদের বলছে যে তোমরা আন্দোলন করেছো, তোমাদের টাকার হিসেব দাও। এটাই হাস্যকর। এই কথাটাই যখন আমাদের সাংবাদিক বন্ধু বললেন, আমাদের প্রতিটি টাকার হিসেব রয়েছে, আমরা অডিট পেশ করবো ফিনান্সিয়াল ইয়ারে, এবং প্রত্যেকটা টাকা কিন্তু ভলেন্টারি ডোনেশন। এই টাকা কাউকে তোলাবাজি করে তোলা হয়নি, এটা ওদের মাথায় রাখতে হবে। ওরা যে তোলাবাজি করে স্বাস্থ্য ভবনে দুর্নীতি করে ওষুধ চক্র জাল করে ফেল করা ছাত্রকে পাশ করিয়ে ডেড বডি পাচার করিয়ে যে টাকা তারা তুলেছে, এই টাকার সাথে এই টাকা যে তফাৎ রয়েছে এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পারছি টাকার কথা শুনলেই ওনাদের একটা কি বলবো, ওনারা একটু উজ্জীবিত হয়ে পড়েন, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা জানি চোরের মন বচকার দিকে,
তো বলতো এই প্রশ্নগুলো তাদের থেকেই আসবে, এটা নতুন করে বলার কিছু নেই। আর এতদিন তো অদলীয় আন্দোলনই ছিল, এবার শুক্রবারের মিছিল বা আগামী দিনের আন্দোলনে কি যে কোনো আমাদের যে আন্দোলন, আসতে পারবে? আমাদের আন্দোলন প্রথম থেকে এখনো অবধি এবং ভবিষ্যতেও প্রত্যেকটা দিন অদলীয় এবং অরাজনৈতিক নয়, রাজনৈতিক। আমরা অরাজনৈতিক যে অর্থে ব্যবহার করি, যে কোনো রাজনৈতিক এজেন্ডা যাতে না থাকে। আমরা বলছি আমাদের যে আন্দোলন তা কোনো দলীয় এজেন্ডার মানে আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন কোনো ভোটের রাজনীতির জন্য নয়, ন্যায় বিচারের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের রাজনীতি, সত্যিকে সত্যি বলার রাজনীতি, মিথ্যের বিরুদ্ধে প্রতিরোধের রাজনীতি। আজিকরের ঘটনার প্রতিবাদে বিচার চেয়েছে ইন্টারন্যাশনাল ডক্টর তরফে, যেখানে সিনিয়র চিকিৎসকরা বলেছেন যে দ্রোহের কার্নিভালের মতন দ্রোহের ফেস্টিভ্যাল করা হবে। দ্রোহের কার্নিভাল হয়েছিল এর আগে, এবার দ্রোহের ফেস্টিভ্যাল হবে। আচ্ছা, বলছি যে এই প্রশ্ন, এটা তো আমাদের সিনিয়র ডাক্তার যারা সংগঠন তারা এটা ডাক দিয়েছেন, তারা ভালো বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, মানে এই জাতীয় যে আমরা তো বললাম যে আমরা নাগরিক সমাজকে ডাক দিচ্ছি এই আন্দোলন, ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরাও বিভিন্ন কর্মসূচি নেব। প্রত্যেকটা অভয়া মঞ্চ হোক বা প্রত্যেকটা নাগরিক মানে সমাজ বলুন, নাগরিক মঞ্চ বলুন, নিজের মতো করে সংগঠনগুলো নিজের মতো করে এই লড়াইকে এগোবে, এটাই তো স্বাভাবিক। হয়তো বিরোধিতার কোনো জায়গায় নেই। যারা যেরকম ভাবে পাচ্ছেন এই প্রতিবাদের আগুনকে বাঁচিয়ে রাখুন এবং এই ছড়িয়ে দিন। এবং আমাদের যে মিছিল, সেই মিছিলে আমরা প্রত্যেকটা সংগঠন এবং ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা প্রত্যেকে 6 তারিখ দুপুর 3টে যাতে তারা এটাতে ডব্লিউবিএমসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত হবে এবং স্বাস্থ্য ভবনে আমরা একটা মিছিল করব। দেবাশিস, একটা শেষ প্রশ্ন, যে অভয়ার বাবা মা এর আগে দেখেছিলাম যে তোমাদের শেষ কয়েকটা প্রোগ্রামে না আসতে বা তারা একটু ব্যাকফুটে যাওয়া এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের দিকে বিধানসভায় পৌঁছাবে, এবারে কি মনে হয় যে আবারও তোমাদের এই আন্দোলনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে একই সাথে দেখুন, একটা কথা স্পষ্ট করে দেওয়া যে আমাদের যে সহকর্মী অভয়া, তার মা বাবা অর্থাৎ কাকু কাকিমা, তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আসবেন, এটা আমাদের কোনো উদ্দেশ্য নয়। তারা শোক সন্তপ্ত একজন পরিবার, তারা আশা করে আছেন যে আমরা সহ বাকি প্রত্যেকের দিকে, শুধু আমাদের উপর আশা করে আছেন এরকম নয়। আমরা বলছি একদম আমাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। আমরা প্রত্যেকটা কর্মসূচির কথা তাদের জানাচ্ছি, কর্মসূচিতে তারা আসবেন এরকম কিন্তু আহ্বান আমরা কখনোই করিনি, মানে তাদের শরীরের কথা বলেই করিনি। কিন্তু অবশ্যই প্রত্যেকটা জায়গায় তারা সমর্থন করেছেন। আপনারা দেখেছেন আমরা যে অনশন তুলেছিলাম তা অভয়ের মা বাবার কথা শুনে তারা মঞ্চে এসে আমাদের কথা বলেছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তারা প্রত্যেক মুহূর্তেই আমাদের সাথে যোগাযোগ রাখছেন, সমর্থন রাখছেন। এবং তার পাশাপাশি আমরা বলছি যে আরো যারা যেভাবে আন্দোলন করছে তাদের প্রতিও যদি তার সমর্থন থাকে, সেটা নিয়ে কিন্তু আমাদের আলাদা করে বলার কিছু নেই। আমরা এটা বলতে পারি না, আমরা এটা বলতে পারি না যে আপনি কোথাও যাবেন না। তারা প্রত্যেকটা তারা তো শোক সন্তপ্ত পিতামাতা, তারা বিচারের আশায় প্রত্যেকটা জায়গায় যেতে পারেন। মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেন, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, শাসক দলের কাছে যেতে পারেন, বিরোধী দলের কাছে যেতে পারেন, রাষ্ট্রপতির কাছে যেতে পারেন। সেটা নিয়ে তো আমাদের বক্তব্য নেই, কিন্তু আমাদের সমস্ত কর্মসূচি বলুন, আমাদের যে আন্দোলন বলুন, তার প্রতি সংহতি তাদের আগেও ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমরা আশা রাখি। থ্যাংক ইউ।